আমরা কেস টেকিং থেকে শুরু করব। আমাদের কেস CASE কেস, এটা আমাদের ডাক্তার জয়নাব খাতুন 440টা ওয়ার্ড বলেছেন। আমরা এবার টেকিং অধ্যায় যাব। টেকিং অধ্যায়ে এবার দুজন বলবেন। টেকিংয়ের TAK, এই 330টা, আর বাকি থাকে ING, এটা বলবে আমাদের খাদিজা সুলতানা। তাহলে টেকিং শব্দটা বাদ থাকলো। টেকিংয়ের 6টা শব্দ আছে, TAKING। এইখানে TAK এটা বলবেন আমাদের ওয়াসিম বাবু, আর বাকি থাকে ING, এটা বলবে আমাদের খাদিজা সুলতানা। তাহলে আমরা শুরু করি টি থেকে। দেখি টি থেকে বাবু কি 10টা ওয়ার্ড বলেন। কেস টেকিং পার্টের আমি প্রথম 3টি যে ওয়ার্ড আছে, লেটার আছে, সেইটা সম্পর্কে আমি বলবো। প্রথমে টি দিয়ে ফার্স্ট হচ্ছে ট্রুথ সিকিং। তার মানে এটার অর্থ নেব আমরা এভাবে যে লক্ষণ বা উপসর্গ এর আড়ালে কোন সত্যটা লুকিয়ে আছে সেটা খোঁজ করে চিকিৎসাকে বের করতে হবে। ঠিক আছে, সমস্ত কিছুর ঘটনার পিছনে আড়ালে একটা জিনিস থাকে, একটা সত্য লুকিয়ে থাকে। এই ধরনের পয়েন্ট আগেও আসছে আমাদের, যেমন আমরা ট্রিগার পয়েন্টটা বলেছি, ওরকম একটা পয়েন্ট থাকে, সেই পয়েন্টটা আমাদের খুঁজে অবশ্যই বের করতে হবে। সেকেন্ড হচ্ছে টিস লাইফস্টাইল। তার মানে আমরা রোগীর জীবনযাত্রার প্রভাব বুঝে নিতে হবে। রোগীর যে টোটাল প্রতিদিনের জীবনযাত্রা, এই জীবনযাত্রার ভিতরেও অনেক রোগের কারণ বা মায়াজমেটিক প্রভাব বা রোগের উদ্দীপক পরিপোষক কারণ লুকিয়ে থাকে। এই জন্য আমরা তার জীবনযাত্রার প্রভাবটা সম্পূর্ণভাবে খোঁজ করব। থার্ড ইজ ট্রান্সফর্ম পেইন টু ওয়ার্ডস। তার মানে রোগীর ব্যথাকে কথায় প্রকাশ করো। রোগীর ব্যথাকে কথায় প্রকাশ করো, তার মানে তার অনুভূতিটা কি, তার সেন্সেশনটা কি। সে বলবে স্যার আমার প্রচণ্ড ব্যথা, ওখানে প্রচণ্ড জ্বালা। এই যে রোগীর ব্যথা, এটাকে আমাদের কথায় রূপান্তর করতে হবে, অনুভূতিতে রূপান্তর করতে হবে। ফোর্থ ইজ ট্রান্সলেট। রোগীর ভাষাকে রোগের ভাষায় নয়, আত্মার ভাষায় রূপান্তর করতে হবে। তার মানে রোগীর যে ভাষা, সেই ভাষাটাকে রোগের ভাষায় নয়। ঠিক আছে, রোগী একটা কথা বলবে, সেটা সব কিছু টেনে নিয়ে আমরা রোগের ভিতরে ঢুকাবো না। তার মন এবং আত্মার একটা সংবাদ আছে, আমরা সেখান থেকেও সেই ভাষায় রূপান্তর করব। ফিফথ ইজ ট্র্যাক ফ্যামিলি হিস্ট্রি। তার মানে রোগীর পারিবারিক রোগের ইতিহাস আমাদের সংগ্রহ করতে হবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে রোগ কেবলমাত্র রোগীর নিজস্ব একার সম্পত্তি নয়, সে ফরাইজীয় কোনো সম্পত্তি পেতে পারে। তার মানে পিতা মাতা দাদা বংশীয় ব্লাড কালেকশনের জন্য ওখানে কিছু ধারা রোগী অবশ্যই বহন করে। সিক্স ইজ ট্র্যাক রিয়াকশন টু পাস্ট মেডিসিন। তার মানে পূর্বের ঔষধ কেমন প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, পিছনে যে ঔষধ অন্য ডাক্তারের কাছ থেকে খেয়ে আসছে অথবা আপনার কাছে যে ঔষধ খাইলো এতদিন, তার রিয়াকশন বা প্রতিক্রিয়াটা কী ছিল, সেটা আপনার অনুসন্ধান করতেই হবে। প্রিপারেশন, সেটা অ্যালোপ্যাথি হোক, হোমিওপ্যাথি হোক, যে মেডিসিনই হোক, সেই মেডিসিন কী ধরনের শরীরে রিয়াক্ট করেছিল সেই সংবাদটা আপনারা খুঁজে বের করবেন। টাইম লাইন ট্র্যাকিং। TRACING, রোগের শুরু, গতি ও পরিবর্তনের সময় অনুসন্ধান করো। আচ্ছা, আমাদের 8 নম্বরে যাই। নাম্বার 8 ইজ টেস্ট কোরিলেশনস। তার মানে বিভিন্ন উপসর্গের মধ্যে সম্পর্ক বুঝে নাও। আজ কথাটা আগেও আসছে একবার অন্য সেন্টেন্সে। তার মানে বিভিন্ন যে লক্ষণ বা বিভিন্ন উপসর্গ থাকবে, তাদের ভিতরে সম্পর্ক কি, নাকি তারা বিচ্ছিন্ন। রোগী 5টা লক্ষণ বলল, 5টাই কি এক গৃহ থেকে সৃষ্ট, এক জায়গা থেকে উৎসারিত, নাকি বিচ্ছিন্নতা? তাদের ভিতরে বিচ্ছিন্ন আছে। 2 নম্বর লক্ষণের লাগে 3 নম্বর বা 4 নম্বর লক্ষণের মিল নাই, ওর সাথে সম্পূর্ণ আলাদা। আবার অনেক সময় যদি আপনি দেখেন যে না, সব এক জায়গা থেকে উচ্চারিত, এক মায়াজম থেকে উচ্চারিত, বা রোগীর এক কনস্টিটিউশন থেকে উচ্চারিত, বা যে রোগটা আসছে সেই রোগটারই এই লক্ষণগুলো সবই একক, বা রোগী যে মেন্টাল বা তার সোলের যে অবস্থা করতেছে সেটার সাথে সংশ্লিষ্ট আছে কি না, সেই একাগ্রতা, সেই এক সুতোয় বাঁধা যে কথাটা বলেছিলাম সকালে, সেটার সেই যোগসূত্রটা আপনারা মিলিয়ে নেবেন। নাম্বার 9 ইজ টিচ আন্ডারস্ট্যান্ডিং। রোগীর মনের ভাষা চিকিৎসায় প্রয়োগ করো। শুধুমাত্র রোগের ভাষা
বা আনুষঙ্গিক লক্ষণ বা বডির লক্ষণ, ফিজিক্যাল লক্ষণ যেটা, সেটা দিয়েই আপনারা এই করেন না। রোগীর মনের ভাষাকে চিকিৎসায় অবশ্যই প্রয়োগ করেন, এটাকে ফেলে দেওয়া যাবে না। রোগীর মনের ভাষাটাই হলো মূল। আপনি যে চিকিৎসাটা দিবেন সেই চিকিৎসার ভাষায় যেন অবশ্যই মনের ভাষার অধিকার থাকে, বিশাল অধিকার থাকে, বড় অংশের অধিকারটা থাকে। Number 10 is tap intuition. অন্তর্দৃষ্টি ও অনুভূতি কাজে লাগাও। তার মানে চিকিৎসকের এই যে এটা বললাম, এটা চিকিৎসকের ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে চিকিৎসকের যে নিজের একটা অন্তর্দৃষ্টি আছে, যেটাকে আমি সকালে বলেছিলাম থার্ড আই, সেই অন্তর্দৃষ্টি এবং তার যে অন্তর্দৃষ্টির একটা সেন্সেশন বা অনুভূতি, সেইটাকে অবশ্যই কাজে লাগাতে হবে। সেটা থাকলেই হবে না, সেটা আপনার রোগীর ক্ষেত্রে প্রয়োগ করে দেখাতে হবে এবং কাজে লাগাতে হবে। আচ্ছা, তাহলে আমাদের টি থেকে আমাদের 10টা শব্দ আমরা জানলাম, আপনারা এগুলো মানার চেষ্টা করবেন। এবার আমরা দেখি যে আমাদের পরবর্তী যে এ আছে, সেই এর ভিতর থেকে 10টা শব্দ নিয়ে আমরা কিভাবে উপকৃত হতে পারি কেস টেকিংয়ের ক্ষেত্রে। Now is letter A. Number 1 is assume dignity. রোগীকে সম্মান করো, যেন সে নিজেকে কখনো ছোট বোধ না করে। তার মানে রোগীকে রোগী হিসাবে ট্রিট না করে রোগীকে একজন পার্সন বা একজন মানুষ হিসাবে আপনাকে ধরতে হবে এবং সেই অনুযায়ী আলোচনা করতে হবে। আপনি যদি রোগীকে ছোট করে নেন, রোগীকে ছোট করে ভাবেন যে সে আমার কাছে বন্দী, তার পার্সোনালিটিকে যদি আপনি হেয় প্রতিপন্ন করেন বা সম্মান না জানাতে পারেন, তখন রোগী ওইখানে হেয় প্রতিপন্ন হয়, নিজেকে ছোট মনে করে, আনইজি ফিল করে, তখন অনেক কিছু বলবে না এবং নিজেকে বা নিজের সত্যটাকে প্রকাশ করতে পারবে না, সে নিজেই সংকুচিত হয়ে থাকবে। Number 2 is assess whole person. শুধু রোগ নয়, পুরো মানুষটিকে মূল্যায়ন করেন, পুরো মানুষ। আর সেই পুরো মানুষের ভিতরে কী আছে? তার রোগ আছে, তার বডি একটা আছে, সে বডির ভিতরে আবার কী আছে? কনস্টিটিউশন আছে, সেই কনস্টিটিউশনের অনুযায়ী তার একটা সেট আপ আছে, ফিজিক্যাল সেট আপ অ্যান্ড মাইন্ড সেট আপ অ্যান্ড সোল। তার এই সমগ্র জিনিসকে আপনাদের মিলিয়ে কাজটা করতে হবে। এটা সবসময় খেয়াল রাখতে হবে যে আমি যে চিকিৎসা দিচ্ছি বা কেস টেকিং করেছি বা তার কাছে যে প্রশ্ন করে যতটুকু জেনেছি, সেখানে কোনো অংশ বা কোনো আঙ্গিকতা বাদ থাকলো কিনা, নাকি সব অংশ পূরণ হয়েছে, এটা অবশ্যই নিজে খেয়াল করতে হবে। Number 3 is allow emotional space. তার অনুভূতির জন্য জায়গা তৈরি করে দেন। তার যে একটা অনুভূতি আছে, সেই জায়গাটা যদি আপনি তৈরি না করেন, তাহলে তার এই ইমোশন কখনোই ফুটাতে পারবেন না, আপনিও পাবেন না। আর রোগী যদি ফুটাতে না পারে, তাহলে বঞ্চিত হবেন কিন্তু মূলত আপনি। আর আপনি বঞ্চিত হলে রোগীও বঞ্চিত হবে। রোগী বঞ্চিত হলে কিন্তু বঞ্চনাটা লাস্টে যে আপনার গুডউইলের পরে হ্যামারিং হবে। Number 4 is acknowledge suffering. রোগীর যন্ত্রণাকে ছোট করো না, সম্মান করো এবং বুঝতে চেষ্টা করো। Number 5 is appreciate their strength. রোগীর যন্ত্রণাকে পূর্ণাঙ্গ স্বীকৃতি দাও। তার মানে রোগী বলছে, স্যার কী যে কষ্ট, আগুন জ্বালার মতো, বিদ্যুৎ বহার মতো, পুড়ে যাওয়ার মতো, ছিঁড়ে ফেলার মতো, আড়ষ্টকর, অবাসকর, অনেকভাবে বিভিন্ন কায়দায় বলবে। সেই যে অনুভূতিগুলান, সেই অনুভূতিগুলানকে আপনি সম্মান জানাবেন। এখানে হাসার কোনো কিছু নাই বা সেটাকে অবহেলার কিছু নাই বা সেটার অপোজিশনে যে কিছু বলে না, এরকম হতে পারে না, ওরকম হতে পারে না, এরকম অনেকেই বলে, এটা মেডিকেল সায়েন্সে নাই, এরকম কিছু বলে নাই। সে যেটা বলে সেটাকে সম্মান করেন। Now number 6 is attend without judgment. রোগীর যে বার্তাটা দিবে সেটা মনোযোগ দিয়ে শোনেন এবং অনুভব করেন, এবং সেটার বডি ল্যাঙ্গুয়েজে আপনার আর্টটাও দেখিয়ে দিতে হবে যে হ্যাঁ, আমি তোমার কথায় মনোনিবেশ করেছি, তোমার কথা শুনছি এবং তোমার কথা বুঝেছি। আমি আপনাদের জেনারেল ক্লাসে কলেজে অনেক সময় বলি যে তুমি যা বলতে চেয়েছো আমি তা বুঝেছি, তুমি কি তা বুঝেছো? এরকম একটা খটকা একটা প্রশ্ন দিয়েছি, ঠিক আছে? তুমি যা বলতে চেয়েছো আমি তা বুঝেছি, তুমি কি তা বুঝেছো? বা অন্যভাবে আছে, আমি যা বলতে চেয়েছি তুমি তা বুঝেছো, আমিও তা বুঝেছি। তার মানে রোগী একটা জিনিস বলতে চায়, বলার পরে রোগীও কিন্তু বলছে, রোগী আপনার কাছে এখন বন্দি রোগ নিয়ে, কিন্তু সে যে বোকা বা আপনার চেয়ে অনুভূতি কম বা সে যে অশিক্ষিত তা নয়, সে আপনার চেয়ে তার সেন্সিটিভিটি বেশি থাকতে পারে, অনুভূতি প্রখর থাকতে পারে। তো সে যা বলছে আপনি বুঝেছেন কিনা সেটা কিন্তু আপনার অভিব্যক্তিতে, আপনার চোখ দেখে রোগীও বুঝে ফেলে যে আমি যা বুঝি মনে হয় বেটা বোঝে না, কেমন জানি একটা অভিব্যক্তি দেখলাম, কি হতে পারে না? আপনি আমার একটা কথা বলেছেন, সেটা আমি নিলাম কতটুকু, বুঝলাম কতটুকু, আমার দিকে তাকাই আপনি বুঝবেন না যে না, কথাটা ওখানে কোনো লাভ হয় না, উলুবনে মুক্ত ছড়িয়েছি। তার রোগীর এরকম একটা ব্যাপার আছে, রোগী কিছু বলতে চায়, সেটা আমি বুঝেছি কি না, আমি নিয়েছি কি না, সেটাও রোগী বোঝে। অতএব সেটাকে বুঝিয়ে দেন, তুমি যা বলতে চেয়েছো, তার মানে রোগী, তুমি যা বলতে চেয়েছো আমি তা বুঝেছি,
রোগীও আবার তা বুঝেছে। তার মানে রোগী বলবো এখান থেকে, আমি যা বলতে এসেছিলাম তুমি তা বুঝেছো, সেটুকু আমি বুঝেছি, আমি তৃপ্ত, আমি সন্তুষ্ট, আমি ভালো হব। এটা আত্মতৃপ্তির ব্যাপার আছে। Number 7 is apply context. তার মানে লক্ষণগুলো রোগীর জীবন ও পরিস্থিতির সাথে মিলিয়ে নেন। রোগী যে লক্ষণগুলো বলবে সেটা রোগীর জীবন এবং তার যে সামাজিক যে পরিস্থিতি তার সাথে আপনি মিলিয়ে নেন যে এর সাথে সংশ্লিষ্ট বা সংযুক্ত আছে কিনা। Now number 8 is with awareness. লক্ষণগুলো শুধুই তথ্য নয়, এর চিৎকার করছে বা লক্ষণের চিৎকার তা সচেতনভাবে বোঝো। তার মানে আমি বোঝাতে চাচ্ছি এটা, লক্ষণগুলো শুধু তথ্য দিয়ে গেল আপনার এটাই নয়, ওই তথ্যের পিছনে ভাইটাল ফোর্সের একটা চিৎকার আছে, আত্মচিৎকার আছে। সেই চিৎকারটার আপনার সচেতনভাবে আপনার অনুভব করতে হবে এবং আপনাকে বুঝতে হবে যে লক্ষণটা বলে সেই লক্ষণটার পিছনেই একটা কান্না থাকে ভাইটাল ফোর্সের। যদি সেই গভীরতা না বোঝেন তাহলে আপনি বুঝতে পারবেন না ভাইটাল ফোর্স কতটা আহত। তার মানে ভাইটাল ফোর্সের চিৎকার বা লক্ষণ বলার গভীরতা বা লক্ষণ বলার অভিব্যক্তি থেকে আপনার বুঝতে হবে ভাইটাল ফোর্স কতটা আহত। এখন আপনার বাড়ি যদি রাত্রের ভিতরে একটা শিয়াল আসে তাহলে আপনি হাই হাই করে একটা সোজা ধাবড় দেবেন, একটা কুকুর ঢুকলে এভাবে দেবেন। একটা চোর আসলে আপনি চোর চোর বলে চিৎকার দিবেন। ডাকাইতে আসলে কিন্তু আপনি আরও জানানোর জন্য আরও ক্ষিপ্রভাবে, আরও গভীরভাবে, কারণ আপনি বেশি আতঙ্কিত, বেশি আক্রান্ত, এই জন্য আপনার চিৎকারটাও কিন্তু খুব ওরকম যে বাড়ি ডাকাত ঢুকছে তোমরা আসো, আমার বারান্দা পর্যন্ত ঢুকছে, কলাপসে বল কেটে এখনও ঘরে ঢুকতে পারে না, তোমরা ধরো, জোরে চিৎকার দিবেন পাড়া প্রতিবেশী শোনানোর জন্য। তাহলে আমার জীবনী শক্তিও কতটা আহত হয় এটা তার কথার সুরের ভিতর থেকে বোঝা যায় যে জীবনী শক্তি কতটা আহত। কারণ চিকিৎসা দিবেন কাকে? রোগকে? হ্যাঁ, চিকিৎসা দিতে হবে কিন্তু জীবনী শক্তিকে। Now number 9 is act with insight and align with totality. তার মানে শুধু বিশ্লেষণ নয়, উপলব্ধি করো। শুধু বিশ্লেষণ করেন না যে এই লক্ষণটা এইভাবে সেইটা, সেটাকে সম্পূর্ণ পূর্ণভাবে উপলব্ধি করো। খালি আবিজবি রোগীর বলে নেই এই কারণে এই হয়েছে, সেই জিনিসটাকে আপনার উপলব্ধি করতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সেই উপলব্ধির পরে যে কোথায় কী হয়েছে। এখানে আবেগের কোনো জায়গা নেই। Now number 10 is align with their narrative. তার মানে হলো রোগীর জীবন গল্পের সঙ্গে চিকিৎসার পদ্ধতি মেলাও। আবারও বলি, রোগীর জীবন গল্পের সাথে চিকিৎসার পদ্ধতি মেলাও। কথাটা খুব গভীর কথা কিন্তু। তার মানে রোগীর জীবনের একটা গল্প আছে যে আমার জীবনের সেই চাইল্ডহুড থেকে আরম্ভ করে সেই সাইলেন্ট গ্রিপ বা ডিসঅ্যাপয়েন্টেড লাভ বা আপনার ফিজিক্যাল কোনো অ্যাক্সিডেন্ট যা কিছু, তার একটা বিশাল গল্প আছে জীবনের। তাহলে এত কিছু দিয়ে, এত শব্দ দিয়েই তো আপনারা তার জীবন গল্পটা সম্পূর্ণ বের করে নিলেন। সেই নেয়ার পর সেই গল্পের সাথে আপনার যে চিকিৎসার পদ্ধতিটা আপনাকে মেলাতে হবে। শুধু গল্পটা নিলাম কিন্তু আমি চিকিৎসা পদ্ধতি মিলাম না, ঔষধের সাদৃশ মিলালাম না। আমরা যে আগে যে ঔষধগুলো আলোচনা করেছি, দেখিয়েছি সেখানে যে সব কিছু যে লাস্টে, যেমন আমরা এখানে অ্যাসিড ফস পড়িয়েছিলাম, অ্যাসিড ফসের একটা ছবি দেওয়া ছিল, সেখানে আমরা ছবি টবি দিয়ে জীবন গল্প দিয়ে কত কিছু দিয়ে আমরা ওখানে পেলাম কি, সেই জীবন গল্পে পেলাম তার জৈব তরলের অভাব। সেই জৈব তরলের অভাবটাকে আমরা চিকিৎসায় নিয়ে গেলাম কিভাবে? অক্ষম, যে স্যার আমি অক্ষম। সেই অক্ষমতাকে টোটাল গল্পটাকে আমরা নিয়ে গেলাম একটা শব্দে বেঁধে দিলাম, অক্ষমতা। তার মানে এখন তার জীবন পরিচালনা করা এবং বিশেষ করে সেক্সুয়ালিটি এবং তার সংসার, বিবাহ, এইগুলো থেকে সব থেকে উঠে গেছে। তার মানে কি, সে অক্ষম হয়ে গেছে। কিন্তু পিছনের গল্প ছিল, জীবন গল্প ছিল অনেক বড়। সেই জীবন গল্পকে আমরা নিয়ে আসলাম এক কথায় অক্ষমতা। আর সেই অক্ষমতা আমরা ঔষধে নিয়ে আসলাম যে কোথায় আমরা অক্ষমতা পেয়েছি, আমরা পেয়েছি অ্যাসিড ফসের ভিতরে। ঠিক আছে? আচ্ছা, আমাদের তাহলে কেস টেকিংয়ে টি গেল, এ গেল, এবার কে দেখি, কে থেকে উনি 10টা শব্দ কি আলোচনা করেন এবং সেটার সপক্ষে আমি কি যুক্তি দিতে পারি। Now the word K, first one is keep space sacred. রোগীর কথার বলার পরিবেশ নিরাপদ ও সম্মানজনক, নির্ঝঞ্ঝাট হয় সেই ব্যবস্থা করতে হবে। আবারও বলি, রোগীর কথা বলার পরিবেশ যেন নিরাপদ হয়, সম্মানজনক হয় এবং নির্ঝঞ্ঝাট হয় সেই ব্যবস্থা করতে হবে। তার মানে রোগীর কথা বলার জন্য পরিবেশ, নিরিবিলি একটা পরিবেশ দরকার। সব মানুষের সামনে, অনেক লোকের সামনে একটা উন্মুক্ত পরিবেশে সব জিনিস সে ক্লিয়ার বলতে পারে না। যদি তাই বলতে পারতো
তাহলে বিয়ের পর সবাই হানিমুনে পাঠাতো না। কারণ নিরিবিলি নতুন কথা বলার জন্য একটা নিরিবিলি পরিবেশ দরকার। ঠিক আছে, আচ্ছা পরবর্তী শব্দ আমরা দেখি। নাও 2 ইজ কিপ ইট কনফিডেন্সিয়াল। তার মানে রোগীর বলা প্রতিটি কথা গোপন রাখো, তার আত্মমর্যাদা রক্ষা করো, যেটা আমাদের সকালেও একটা সেন্টেন্সের ভিতরে এরকম আসছিল। রোগীর প্রত্যেকটা কথাই আপনার গোপন রাখতে হবে, প্রত্যেকটা কথাই আপনার কাছে আমানত, এবং রোগীর যে আত্মমর্যাদা সেটা আপনার চেম্বারে থাকালীন, ঔষধ নেওয়াকালীন এবং তার কেস টেকিং, তার জীবন ইতিহাস রক্ষা করা, এখানেও তার আত্মমর্যাদা লুকিয়ে আছে। এগুলো রক্ষা করার চেষ্টা আমাদের করতে হবে, এটা আমাদের পবিত্র দায়িত্ব। এই জন্য আমরা আগের ক্লাসে বলে আসছিলাম যে সমস্ত কেস টেকিংয়ে পবিত্র এবং আদর্শ ভাবা করতে হবে, যেটা একটা পবিত্র কাজ। নাম্বার 3 ইজ কিপ পেশেন্ট সেন্টার্ড ফোকাস অ্যান্ড অবজারভেশন অনগোয়িং। তার মানে রোগীকে কেন্দ্রে রাখো এবং তার প্রতিটি ভঙ্গিতে নজর রাখো। আপনি যখন রোগীকে কেস টেকিং করবেন তখন আপনার চারপাশে যতই মানুষ থাকুক, যতই জঞ্জাল থাকুক, যতই যা থাকুক না কেন, আপনার সবচেয়ে কেন্দ্রে রাখতে হবে যে আমার এখন কেন্দ্রে আছে রোগী। তোমরা সহকারীরা আছো, অমুরকের আছো, যা কিছু আছো না কেন, সব সহকারী যোগী আছে, আমার কেন্দ্রে এখন রোগী। এইখান থেকে মন সরানো যাবে না যে আমি যা কিছু করি না কেন ওনাকে কেন্দ্র করেই করছি। সেই কেন্দ্র থেকে ওনাকে ছেড়ে দেওয়া যাবে না, ওনাকে কেন্দ্র করেই সব কিছু করতে হবে। নাম্বার 4 ইজ নো দ্য কনস্টিটিউশন অ্যান্ড স্ট্রাকচার। রোগীর ধাতু বা কনস্টিটিউশন, শারীরিক এবং মানসিক, তার মানে ফিজিক্যাল অ্যান্ড মাইন্ড, এই গঠন বুঝতে হবে এবং এদের যোগসূত্র মিলাতে হবে। যে তিনের যোগসূত্র আছে না, রোগী কোনো একটা জায়গা থেকে এর থেকে নিজেই এখনও কারণে বিচ্ছিন্ন হয়ে আছে বা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার মানে রোগীর কনস্টিটিউশনের সাথে, কনস্টিটিউশন আগে নির্বাচন করতে হবে, সেই কনস্টিটিউশনের একটা মেন্টাল ফিগার আছে, সেটা আপনার মিলাতে জানা আছে, এবং তার কনস্টিটিউশন অনুযায়ী আপনার ফিজিক্যাল স্ট্রাকচার একটা জানা আছে। সেখান থেকে কোনো একটা পার্ট বিচ্ছিন্ন হয়ে গেছে কিনা, হঠাৎ করে আলাদা হয়ে গেছে কিনা, সেই জিনিসটা জানতে হবে, নাকি তিনজনের ভিতরে যোগসূত্র রয়ে গেছে সেটাও বুঝে নিতে হবে। নাম্বার 5 ইজ নো ফ্যামিলি হিস্ট্রি। এটা এনো না কে এনো, তার মানে রোগীর পরিবারের রোগ প্রবণতা জানো, যেটা আমরা সকালে বলেছিলাম, যেটা একটা ফরাইজি সম্পত্তি, যে এই রোগী যে আমার বর্তমান রোগী যে আসছে, সেই রোগী প্রেজেন্ট যে কমপ্লেনগুলো দিচ্ছে, এই কমপ্লেন কি শুধুমাত্র তার অর্জিত নাকি তার প্রাপ্ত, তার মা বাবা বংশ বা অন্য কারো কাছ থেকে পেয়েছে কিনা, সেই হিস্ট্রি বা সেই ইতিহাস আমাদের আদায় করতে হবে। নাম্বার 6 ইজ নো দ্য ব্যাকগ্রাউন্ড। তার মানে রোগীর পেছনের গল্প, রোগীর পেছনের গল্প, জীবনের বাঁক এবং সব ইতিহাস বা হিস্ট্রি আপনাদের জানতে হবে। এর ভিতরে জীবনের বাঁক যে কথাটা বলেছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা কনস্টিটিউশনের একটা গতি থাকে। হঠাৎ করে কোনো এক জায়গা থেকে তার গতি পরিবর্তন হয়েছে কিনা, কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কোনো একটা গ্রিপ বা কোনো একটা মান অপমান বা কোনো একটা রোগ এসে তার জীবনের সেই গতির মোড় বা বাঁক ঘুরিয়ে দিয়েছে কিনা, সেইটাকে আপনাকে বুঝতে হবে। নাকি তার ধাতুর সাথে ন্যাচারালি রোগ চলেই আসতেছে, নাকি সম্পূর্ণ বাঁক ঘুরে গেছে, কতটুকু ঘুরেছে, এটা আপনার জানতেই হবে। এটা অত্যন্ত মূল্যবান লক্ষণ, হঠাৎ করে জীবনের বাঁক পরিবর্তন হওয়া। তার মানে পিছনে বড় ধরনের এক অ্যাক্সিডেন্ট এখানে লুকিয়ে থাকে, বা পিছনে বড় ধরনের এক আঘাত, ওটাও অ্যাক্সিডেন্ট, এই ধরনের কিছু আসার করে সে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল কিনা, এই জিনিসটা বুঝতে হবে। নাও নাম্বার 7 ইজ কিপ জাজমেন্ট অ্যাওয়ে। তার মানে রোগীর ব্যতিক্রমী ভাবনা, বিশ্বাস, আচরণ গ্রহণ করো এবং সেগুলোকে মূল্যায়ন করো। ব্যতিক্রমী বলেছি, রোগীর ব্যতিক্রমী ভাবনা মানে সাধারণ একটা ভাবনা থাকে, কিন্তু সে যদি সবসময় ব্যতিক্রম কিছু চিন্তা করে এবং সেটাকে বিশ্বাস করে এবং তার আচরণে গ্রহণ করে বা প্রকাশ পায় সেটা, তাহলে সেটাকে অত্যন্ত মূল্য দিতে হবে। নাও নাম্বার 8 ইজ কিপ নোটস অন টেন্ডেন্সিস। তার মানে তার যাবতীয় প্রবণতা সংগ্রহ করো। এই প্রবণতা আগেও বলেছি, টেন্ডেন্সি যেটা, বা রোগের ধারা বা রোগের আকর্ষণ। নাও নাম্বার 9 ইজ কিপ কোর ইন ফোকাস। তার মানে রোগীর মূল কষ্ট বা উৎস, এরপরে চোখ নিবদ্ধ রাখো, মন নিবদ্ধ রাখো, অনুভূতি নিবদ্ধ করো। মূল যে জায়গাটা, মূল কষ্টটা, রোগী অনেক কিছু বলবে, অনেক কিছু যখন রোগী বলবে, তার ভিতরে মূল যে কারণটা বা মূল যে কষ্টটা বা মূল যে কমপ্লেনটা, যে এত কিছু বললো, সেইটার মূল কোনটা, এর মাদার সিমটম কোনটা বা কেন্দ্র কোনটা বা ট্রিগার জায়গাটা কোথায়, কারণ ওই জায়গাটাকে কেন্দ্র করে বা ওইটাকে কেন্দ্র করে আরও 10টা লক্ষণ সে বলতে পারে। ঠিক আছে, অতএব এখন একটা রোগী বলল
যে স্যার আমার হেডেক, এখন হয়তো বলতে পারে স্যার আমার যদি মাথা যন্ত্রণা হয় তাহলে শরীর দুর্বল হয়ে যায়, ভালো লাগে না স্যার, খেতে ইচ্ছে করে না, ঘুম হয় না স্যার, বমি হয়, অনেকগুলো লক্ষণ বলল। তাহলে এর জায়গাটার কেন্দ্রটা কোথায়, কাকে কেন্দ্র করে এতগুলো লক্ষণ হলো? সেই কেন্দ্রটাকে আমাদের অবশ্যই বুঝতে হবে, মূল কষ্টটা বুঝতে হবে, এবং কষ্টেরও যে একটা কষ্ট জায়গা আছে সেই জায়গাটা বুঝতে হবে। নাম্বার 10 ইজ কিপ সাইলেন্ট। তার মানে কিপ সাইলেন্ট, রোগীর নীরবতা থেকে শোনো, এ কথাটাও সকালে চলে আসছে, এবং তাকে বলতে সুযোগ দাও। তার মানে রোগী যেখানে নীরব হবে সেইখানে আপনার আগ্রহটা আরও বেড়ে যাবে। এটা যারা বাস্তবে আমার চেম্বারে যারা এরা ঘুরে ঘুরে কতগুলো যায় এরা দেখে, রোগী যেখানে বলে, যেমন এই মাঝখানে একটা বলছে, মানে মাইন্ড সেকশনে আমি গেছি, যখন যাওয়ার পরে না 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 একদম এইভাবে বলছে, স্যার আমার ওখানে কোনো অসুবিধা নেই, ওখানে আমার কোনো অসুবিধা নেই। আমি বলেছি আপনার মনে কোনো প্রকার দুঃখ, কষ্ট, শোক, ভয়, হতাশা এগুলো না 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 স্যার ওখানে আমার কোনো অসুবিধা নেই, আমি সম্পূর্ণ সুস্থ, ওখানে নেই আপনার আমার যে শারীরিক সমস্যা আছে এই চিকিৎসাগুলো দেন। সেই রোগীটাকে যখনই না 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 আমার ওখানে কোনো অসুবিধা নেই, এই যে কথার যে সুর, আমরা সকালে যে কথাটা বলেছিলাম যে কথার সুরের ভিতরে অনেক কিছু লুকিয়ে থাকে, সেই সুরের থেকেই আমি ছোটো ছোটো মুচকি হাসি দিয়েছিলাম, ওরাও বুঝেছিল যে এই রোগী ধরা পড়েছে আজকের, যে এরে ছাড়বে না ছাড়বে, এর ভিতরে আছে। কারণ এই যে নানা বলার যে বডি ল্যাঙ্গুয়েজ বা অভিব্যক্তি, এর ভিতরে অসংখ্য হ্যাঁ 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 আমার ভিতরে অনেক কিছু আছে, ঠিক আছে। কিছু কিছু মানুষের অভিমানে আছে, যা অতিরিক্ত যখন লুকাতে যায় তখন বুঝতে হবে যে এখানে বড় একটা কিছু আছে। এই জিনিসটাকে আপনারা খেয়াল করবেন। তার মানে আপনি রোগীর কাছে বললেন, রোগী বলেন না আমার মানসিক কোনো সমস্যা নেই, ওখানে মেন্টাল কোনো গ্রিপ নেই, সুখ দুঃখ হতাশা বলেন নাই, আমি খুব ভালো আছি। কথাটাকে খুব সহজে বিশ্বাস করে নিয়েন না। ওই কথাটার ভিতরে আপনি তার অভিব্যক্তির দিকে তাকাবেন, সে কী সুরে বলল, সে যে কথাটা বললো সেইটার সুর কি, না আমি খাবো না, না আমি খাবো না, খেতে ইচ্ছা করে না, একই জিনিস। একটার ভিতরে রাগ আছে, একটার ভিতরে অভিমান আছে, মানে আমারে খাওয়াও তুমি, তুমি আরও সাধো, হ্যাঁ। তাই প্রত্যেকটা জিনিসের ভিতরে, কথার ভিতরে একটা সুর থাকে আলাদা, কিন্তু শব্দ একটাই, এই ওইখান থেকে ওঠো, এই ওখান থেকে ওঠো, একই ওঠার কথা বলা, কিন্তু সুরটা আলাদা হয়ে গেছে। এই সুর রিদম আপনাদের বুঝতে হবে এবং কাজে লাগাতে হবে, এবং রোগী যদি নীরব হয়ে যায় কখনো, সেই নীরবতাকে মূল্যায়ন করতে হবে, এবং ওই নীরবতার ভিতরে কোনো কিছু আছে কি না সেটাও আমাদের খুঁজতে হবে। একটা জিনিস রাখবেন, রোগী যদি হঠাৎ কোনো প্রশ্নের পর দেখেন হঠাৎ করে সে একটা ধাক্কা খেলো, এমন একটা প্রশ্ন করলেন সে একদম অপ্রস্তুত হয়ে গেল, হঠাৎ করে একদম চোখে মুখে অভিব্যক্তি আসা, মনে করতে হবে এখানে কিছু লুকিয়ে আছে, সে আর করে দেবে না স্যার ওদিকে আমার তেমন কিছু নাই, ও আপনি বাদ দেন, এই যে লাস্টে ও একটু বাদ দেন, ওর তো সমস্যা নেই, এই যে একটু টান দিয়ে তখনই আনইজি ফিল করবে না, ওর ভিতরেই কিছু একটা লুকিয়ে আছে। কারণ একটা কথাকে গোপন করতে গেলে তার চোখে মুখে এবং কথার সুরের ভিতরে কিছুটা পরিবর্তন হয়ে যাবে, আর স্বাভাবিক কথাটা স্বাভাবিকভাবেই আসবে। অতএব রোগী যদি কোথাও নীরব হয়ে যায়, সেখানে সেই নীরবতাকে কিছুক্ষণ পরে এসে ভাঙেন, ঠিক ওই সময় আঘাত করবেন না। ওই সময় আঘাত করলে সে একদম স্ট্রং হবে, যে যাবাটা বলবোই না, একদম মনে মনে কিনে দেবে, আল্লাহর কিনে কিছু বলবো না, তুই চেষ্টা কর, এরকম বলে দিবে, ঠিক আছে। অতএব সময় দিয়ে ঘুরে এসে আবার অন্য ধাঁচে প্রশ্ন করেন, যেখান থেকে সে হ্যাঁ না বা এরকম কিছু নাই এরকম বলে বের হয়ে যাবে, এমন কৌশলে। যেমন এই মাঝখানে একটা রোগী, বয়স্ক রোগী, সেখানে যেতে আমার খুব কষ্ট হচ্ছিল, প্যারালাইসিসের রোগী। লাস্টে আমি বললাম যে আপনার ইসের গল্পটা বলেন, টেনিসের যে স্কুল এবং কলেজের ওইখানের আপনার ট্র্যাজেডিপূর্ণ গল্পটা বলেন। দেখেন তাকে কিন্তু আটকে দেওয়া হয়েছে, আটক করে দেওয়া হয়েছে, তার মানে ওখানে উনি বলছে তাহলে আমার এই টেনিসের একটা গল্প আছে এবং ওখানে যদি ট্র্যাজেডি থাকে তাহলে আমার বলতেই হবে, তাহলে তো কী হতে পারে এটা আপনার খুব সহজেই বোঝা যায়। লাস্টে কিন্তু সে বলেছিল স্যার বলতে গেলে তো আমার চলে যাওয়া লাগবে 40 বছর পিছনে। দেখেন খেলা কোথাটা কোথায় ঘুরে গেছে। এখন একজন আপনার কাছে শিক্ষিত স্মার্ট পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তি আসবে, তার ভিতরে ওরকম সে একটা জিনিস পূজা দিচ্ছে, ইগনেশিয়ার মতো, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন, বা আমাকে জ্বালাতে যদি এত লাগে ভালো, জ্বালো আরও আগুন জ্বালো, ঢালো আরও ব্যথা ঢালো, এই জিনিসগুলো সে ওই মনোমন্দিরে পুষে যাচ্ছে, কিন্তু তার পার্সোনালিটি, তার পোস্ট পজিশন প্রকাশ করার কোনো জায়গা নেই। আর সাইকোটিক মায়াজম হলে তো এমনিই নেই, কারণ সাইকোটিক মায়াজম সবসময় নিজের পার্সোনালিটি রক্ষা করে চলে। তার ভিতরে সে কোনো জায়গার থেকে বলে বা করে বা কাজে সে ছোটো হয়, হেয় প্রতিপন্ন হয়, এই জিনিসটা সে করবে না। সে তো একটা প্রতারক ক্লাসের, প্রতারণা দিয়েও তার মানে পার্সোনালিটিকে ধরে রাখে, যতটুকু না তার চেয়ে বেশি ধরে রাখে।
যে আমি অমুক, আমার কোনো অসুবিধা নেই, আমি যদি আমার পার্সোনালিটি লস করি তাহলে আমার সব লস হয়ে যাবে, আমাকে চিনে ফেলবে, আমাকে বুঝে ফেলবে, আমাকে দেখে ফেলবে। নাটকের ভিতরে আছে এটা, নাটকের ভিতরে, আমাদের সম্পূর্ণ নাটকের ভিতরে যে ক্যারেক্টারটা ঢুকিয়েছি, এই ক্যারেক্টারের ভিতরে ওখানে আছে ওই যে সোরা, তার বউ, সাইকোটিকের বউ বানাইছিলাম সোরা। ওই সোরা বলছে না যে তোমার তো আরও কত কিছু এরকম আছে, তুমি তো মিথ্যা হিসেবে তোমার নিজের একটা পার্সোনালিটি তৈরি করেছো, এরকম কতগুলো ডায়লগ ছিল না? কী ডায়লগ ছিল আছে সোরা এখানে? কী ছিল ডায়লগগুলো? হ্যাঁ, তুমি তো নিজেকে ঢেকে রাখতে পছন্দ করো। তাহলে কিছু কিছু এরকম মিথ্যা বা ফলস পার্সোনালিটি আছে, সাইকোটিক এগুলো দেখায়, তখন ওদের দরজা ভাঙা খুব কঠিন হয়ে যায়, খুব কঠিন। ওদের প্রশ্ন করতে হয় এরকম কৌশলে বা শৈল্পিকভাবে। আমরা সকালে যে কথাটা বলেছি, শৈল্পিক প্রশ্ন করো, তার মানে এরকম আটক করে দেয়া, আটকে দেয়া। তার মানে আপনার টেনিজের ট্র্যাজেডিপূর্ণ গল্পটা বলেন, অথবা আমি এরকমও প্রশ্ন করি যে আপনার জীবনের সবচেয়ে কষ্টের জায়গা কোথায়, সেই জায়গাটা বলেন। আপনি কোন জিনিসটা নিয়ে সবচেয়ে কেঁদেছেন বেশি বা কান্না করেছেন, সেই জায়গাটা বলেন। তখন আরও এখান থেকে বের হয়ে যাওয়ার কোনো কায়দা নেই। কিন্তু এমনি যদি বলি আপনার সাইলেন্ট গ্রিপ আছে নাকি, প্রেমে ব্যর্থতা আছে নাকি, অমুক আছে নাকি, তাহলে আর সহজে বলবে না, আটকে দিতে হয়। কোনো না কোনো জায়গা থেকে তুমি যাবাই, কোন জায়গা থেকে স্লিপ করবা, তুমি একটা স্লিপ করবা, আমি আরেকটা প্রশ্ন করবো ওখানে। এই মাঝখানে একটা মেয়ে বলেছিল, স্যার আপনি তো আমার কাছ থেকে জেনেই নেবেন যখন, তাহলে সহজেই বলি। কে ছিল? আপনি যেভাবে আমাকে আটক করে আটকাচ্ছেন, তার সে আমি সহজেই বলে দেই, সে সব বলে দিয়েছে। এবং সবচেয়ে আশ্চর্য হবেন, আমাদের দেশের কারণ সব জায়গার এলাকার সব মানুষের ভিতরে বা সব সমাজের ভিতরে না, আর এটা নির্ভর করে কিছুটা আপনার গুডউইলের পরে, যে আপনি আসলে কারণ এক এক ডাক্তারের এক এক ধরনের গুডউইল ছড়ায়। কারণ ওই একটা রোগী যখন দেখেন, সে আর একটা রোগী ভালো হয়ে গেলে সে আর একটা রোগী আসে, আর একটা রোগী আসে, দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো চিকিৎসকের প্রতি এক জাতের রোগীগুলো খুব বেশি আসে। তাই মেন্টাল ডিসঅর্ডারের রোগীগুলো আমার খুব বেশি, এবং মেন্টাল ডিসঅর্ডারের রেজাল্টগুলো খুব ফিজিক্যালের চেয়ে মনে হচ্ছে সম্ভবত আগেই রেজাল্ট হচ্ছে, খুব দ্রুত রেজাল্ট হচ্ছে মেন্টাল ডিসঅর্ডারের। তাই মেন্টাল ডিসঅর্ডারের রোগী আমার বেশি বলেই এই অভিজ্ঞতাগুলো আমার একটু বেশি, ঠিক আছে। অতএব সেইখানে দেখেছি যে রোগীদের কত রং এবং কত রং ঢং হতে পারে, বিশেষ করে মেন্টাল ডিসঅর্ডারেরগুলো। ফিজিক্যাল ডিসঅর্ডারের এত রং ঢং হয় না। আর মেন্টাল ডিসঅর্ডারের রোগীগুলোর কৌশলটাও আমরা শিখে গেছি, যে কারে কীভাবে ধরতে হবে এবং কার কীভাবে তল্লাশি দিয়া, অনুসন্ধান দিয়ে বা আয়না পড়া দিয়ে তার জিনিস বের করতে হবে। এটা মোটামুটি একটা কৌশল। তার মানে টোটাল কেস টেকিং হলো মূলত একটা কৌশল, একটা আর্ট। এই কৌশল বা আর্টে আপনারা যে যত দক্ষ হবেন, যে যত তীক্ষ্ণ বুদ্ধি রাখবেন, তিনি সফল হবেন। আর এই সফলতার পিছনে, চিকিৎসকের সফলতার পিছনে মূল কাজ করে হলো আপনার কেস টেকিং। কেস টেকিং হলো আপনাকে পথ দেখাবে, কেস টেকিং আপনার গুডউইল সৃষ্টি করে দেবে, কেস টেকিং আপনার সফলতা আনয়ন করে দেবে।